ঈদ মোবারক। স্বাগত ঈদের বিশেষ রাজকাহনে। রাজকাহন মানেই সপ্তাহের 5 দিন আমরা আলোচনা করি রাজনীতি নিয়ে, চলে কথার তর্ক, যুক্তি, নানান রকমের বিতর্ক। রাজনীতিবিদরা সব সময় আসলে কি দেশ নিয়ে, নিজেদেরকে নিয়ে ভাবেন, সেটি যেমন সত্যি, তেমনি রাজনীতিবিদদের মধ্যে যে তর্ক বিতর্ক হয় সেটি দেখেও আমরা ভীষণ অভ্যস্ত। কিন্তু আজকে এই ঈদের বিশেষ রাজকাহনে আমরা একেবারেই রাজনীতির আলাপ করতে চাই না। আমরা চাই না রাজনীতিবিদদের কোনো তর্ক বিতর্ক আজকে আপনাদেরকে দেখাতে। তাই আজকের রাজকাহনটা আমরা সাজিয়েছি একেবারে ভিন্নভাবে, এবং নিশ্চয়ই আজ আমাদেরকে দেখেই বুঝতে পারছেন আমরা একদম ভিন্নভাবে রাজকাহনটিকে সাজিয়েছি। প্রিয় দর্শক, ঈদের এই বিশেষ দিনটিতে, ঈদের দিনের এই বিশেষ রাজকাহনে আজকে আমাদের অতিথি হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং আমাদের সাথে আরও একজন বিশেষ অতিথি আছেন, তার সাথে আমি আপার মাধ্যমে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আপা, আপনাকে ঈদ মোবারক এবং স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। এবং আজকে আপনি যেমন আমাদের বিশেষ অতিথি, আমাদের সাথে কিন্তু রাজকাহনে আরও একজন বিশেষ অতিথি যুক্ত আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপার যে জীবন সঙ্গী, যিনি আসলে আপাকে আজকে এই পর্যায়ে আসতে সহায়তা করেছেন, সেই মানুষটিকেও আমাদের বিশেষ অতিথি হিসেবে পেয়েছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে ঈদের দিনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। রিজওয়ানা আপা, এবারের ঈদটা তো নিশ্চয়ই একটু ভিন্ন রকম। উপদেষ্টা হিসেবে আপনার প্রথম ঈদ, আগের ঈদগুলো এবং আজকের এই ঈদের দিনটা, দুটোর মধ্যে একটা ভীষণ পার্থক্য নিশ্চয়ই উপভোগ করছেন, নাকি একটু চাপ অনুভব করছেন? কখনো কখনো চাপ অনুভব করি, কখনো কখনো করি না। একটা বিষয় হচ্ছে যে প্রত্যেক দিনের কাজে অনেক ব্যস্ত থাকতে হয়, কারণ আমাদের প্রায় অনেকেরই দুটো করে মন্ত্রণালয়, দুই একজনের তো আবার তিনটা করেও মন্ত্রণালয়। ফলে একটা মন্ত্রণালয়ের কাজ সামলাতেই তো আমাদের আগে যারা ছিলেন তাদের সারাদিন ব্যস্ত থাকতে হতো, আর আমাদেরকে দুটো মন্ত্রণালয় যেহেতু দেখতে হয়, ওই কাজের একটা চাপ থাকে, কিন্তু সেটাকে খুব নেতিবাচক চাপ মনে করি না। এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি তখন বর্ষার সময়, তো আগে বর্ষা আসলে বর্ষার গান বাজিয়ে শুনতাম, আগে বর্ষা আসলে কালবৈশাখী ঝড় রেকর্ড করতাম, বৃষ্টির আওয়াজ রেকর্ড করতাম। এখন পানি সম্পদ মন্ত্রণালয়ে থাকার কারণে সেটা আর ওই রকম রেকর্ড করি না। এখন বরং আতঙ্কে থাকি যে কখন কোথা থেকে খবর আসবে একটা বাঁধ ভেঙে যাচ্ছে, কখন কোথা থেকে খবর আসবে যে পানিতে গ্রাম প্লাবিত হচ্ছে। ফলে এই সময়টা একটু টেনশন থাকে, এবং সেটা একটু নেগেটিভিটি তো থাকেই তার মধ্যে। ঈদের ব্যাপারে যদি বলেন, আসলে গত রোজার ঈদটাও তো পার করলাম। আমার মনে হয় যে ঈদের দিন আর কোরবানি ঈদের দিন, এই দিনগুলোতে মিটিং থাকে না, তো নিজেকে আবার আগের মতন ফিরে পাওয়ার একটা সুযোগ পাই। এবি সিদ্দিকী ভাই, এই যে আসলে বাংলাদেশের যে আমরা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, সেখানে একজন মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তার পরিবারের আসলে বিশাল বড় এক ধরনের অবদান আছে। রিজওয়ানা আপা আজকে যেখানে আছেন এবং দীর্ঘদিন ধরে আসলে ওনাকে সবাই চেনে, বাংলাদেশের এমন হয়তো কোনো মানুষ নেই যারা ওনাকে চেনেন না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু উনি একেবারে এক ধরনের উজ্জ্বল নক্ষত্রই বলা চলে। আপনার কেমন লাগে যখন আপনি এই মানুষটিকে আপনার সহধর্মিণী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন? এক কথায় বলতে গেলে আমি বলবো যে আমি খুবই গর্ববোধ করি, এবং আমি সবসময় চেষ্টা করি ওকে সাপোর্ট দেওয়ার জন্য। ও দেশের জন্য কাজ করছে, এটা আমাদের জন্য সবার জন্য মঙ্গলজনক। ওর কর্মজীবনের শুরুতে ও বেলাতে ছিল, তখন যেরকম কাজ পাগল ছিল, এখন সে একই রকম কাজ পাগলই আছে। এটার মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই। তো সব কিছু মিলে ওর কাজটাকে আমি সবসময় সাপোর্ট করে আসছি, এবং আমি নিজে সবসময় গর্ববোধ করতাম যে দেশের জন্য ভালো কিছু করছে, সেটা আমারও চাওয়া। রিজওয়ানা আপা, এই যে আপনি দীর্ঘদিন কাজ করেছেন এবং পরিবেশ নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, আপনি পরিবেশ নিয়ে লেখাপড়া করেছেন, এবং একটু দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার বাড়িতে যখন ঢুকছিলাম দুপাশে এত গাছ দেখে বোঝা যাচ্ছিল যে আপনি আসলে পরিবেশের খুব কাছাকাছি থাকতেই হয়তো পছন্দ করেন। অনেক কিছু তো আপনাকে দেখতে হয়েছে, অনেক ধরনের কি বলবো, আসলে কষ্টটাও দেখতে হয়েছে আপনাকে খুব কাছে থেকে পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে। কখনো কি মনে হয়েছে যে কেন আসলে নিজের ব্যক্তিগত জীবনে এত স্যাক্রিফাইস করে এই ধরনের কাজগুলো করছি? আমার কখনোই আমার নিজের কাজ নিয়ে অনুতাপ হয়নি। আমার কাছে বরং মনে হয়েছে যে আল্লাহর অশেষ রহমত থাকার কারণেই যে কাজটা উনি আমাকে দিয়েছেন ওইটা আমি পছন্দ করি। আমার পছন্দ করার কয়েকটা জায়গা আছে। আমি মানুষের মধ্যে থাকতে পছন্দ করি, কথা বলতে পছন্দ করি, কমিউনিকেট করতে পছন্দ করি।
আমি পাবলিক সার্ভিসে থাকতে পছন্দ করি, আমি একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি। তো আমার কাজটা এরকম, এটা আমাকে ব্যক্তিগত জীবনে আমার যেগুলো পছন্দের, যেমন দেশের বিভিন্ন জায়গায় যাওয়া, বিদেশের বিভিন্ন জায়গায় যাওয়া, দুটোরই সুযোগ করে দিচ্ছে। পেশাগত জীবনে আমি প্রথম থেকেই জানতাম যে আমি পাবলিক সার্ভিসটাই করব। যেটাই করি না কেন ওটার মধ্যে একটা পাবলিক সার্ভিসের দিক থাকতে হবে। আবার আমার শিক্ষকতা করারও একটা শখ ছিল, ওকালতি করারও শখ ছিল। আপনি চিন্তা করেন, একজন পরিবেশ আইনবিদ হয়ে আমি কোর্টে দাঁড়িয়ে শুধু আমার পরিবেশের কেসগুলোই করি, কিন্তু ওকালতি করেছি। আমি ইউনিভার্সিটিতে পড়াই, এখন তো আর পড়াতে পারছি না, সাময়িক বিরতিতে আছি। পড়াতাম, সেখানে আমি পড়ানোর একটা সুযোগ পেতাম, প্লাস বিভিন্ন সেমিনারে বলেন, টক শোতে বলেন, যে কথা বলি, আমাদের মেসেজগুলো কমিউনিকেট করার চেষ্টা করি। আরেকটা হচ্ছে যে পাবলিক সার্ভিসের কথা যেটা বললাম, মানে আমি তাদেরই উকিল যাদের আসলে আর কোনো উকিলের কাছে যাওয়ার সুযোগ নাই। তো এটা আমাকে একটা অনেক বড় তৃপ্তি দেয়, এবং সবসময় আমি মানে আল্লাহর কাছে অনেক শুকর করি যে আমাকে, ধরেন আমি নারী অধিকার নিয়ে কাজ করতে পারতাম, শিশু অধিকার নিয়ে কাজ করতে পারতাম, মানুষের রাজনৈতিক অধিকার নিয়ে কাজ করতে পারতাম। অধিকারের এই দিকটা আমার জন্য নির্ধারিত করে রাখার জন্য আমার মনে হয় এমন একটা জায়গায় আমি কাজ করছি যেখানে খুব বেশি মানুষ আসলে লাগাতার লেগে থেকে কাজ করছে। এবং আসলে এই জায়গাটাতে কাজ করাটা বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী হিসেবেও তো অনেকটা নিশ্চয়ই চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য। নারী হিসাবে সব কাজই চ্যালেঞ্জিং, কতগুলো ব্লেসিংসও আছে। আমি নারী হিসাবে যখন পরিবেশের কথা বলি, সেটার গুরুত্বটা অন্যরকম। আমি আপনাকে বুঝিয়ে বলি, যেন আপনি বলেন দেশমাতৃকা, আপনি বলেন নদী মা, আপনি বলেন দ্য মাদার আর্থ, তার মানে পরিবেশের অনেকগুলোর সাথেই নারীকে, মাকে সম্পৃক্ত করে কথা বলা হয়। সেই হিসাবে এটা একটা সুবিধাও আছে। আবার অনেক অর্থনৈতিক গোষ্ঠীর সাথে আমি লড়াই করেছি। আমি মাঝে মধ্যে ভাবি, আমি যদি নারী না হয়ে পুরুষ হতাম, আমার বিরুদ্ধে কোনো একটা অনৈতিক অভিযোগ আনলে পুরুষ হলে মানুষ যত তাড়াতাড়ি বিশ্বাস করতো, নারী হওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু এখনও ওটা আছে যে নারীরা এক ধরনের সততা নিয়ে কাজ করে, সেটা হয়। নারী হিসাবে কাজ করতে গিয়ে আজকাল বেশি ফেস করছি। আমি যখন কাজ করি আমার না ওটা মনে থাকে না যে নারী হিসাবে আমি একটা ভিন্ন কিছু, কিন্তু আজকাল কাজ করতে গিয়ে দেখি যে মানে এখন হয়েছে কি, আমরা যদিও দলীয় রাজনীতি করি না, কিন্তু মানুষের অধিকার নিয়ে কাজ করাও তো রাজনীতি। তো সেখানে দেখবেন আপনাকে অ্যাটাক করার জন্য যে ধরনের কমেন্টস করা হয় তার বেশিরভাগই করা হয় আমি যে নারী ওইটাকে মাথার মধ্যে রেখে। হ্যাঁ, ফলে আজকাল দেখছি, আগে যেটা আমি বেশি ফেস করতাম না, এখন এটা আমি অনেক ফেস করি যে আমি নারী বলে ওই জায়গা থেকেই আমাকে অ্যাটাকটা করা হয়। সিদ্দিকী ভাই, এই যে আসলে রিজওয়ানা আপার মতন একজন মানুষ, এবং আমি একটা কথা বলতেই হবে আজকে আমাকে, যে আপা আসলে পরিবেশ নিয়ে এত দীর্ঘদিন ধরে কাজ করেছেন, একটা সময় হয়তো অনেকে আপার নামটাও ভুলে গেছেন, অনেকে আপাকে বেলা আপা বলেই চিনেছেন। তো এই পরিচয়টা কেমন লাগে? মাঝে মাঝে মজা লাগে নাকি নাকি মাঝে মাঝে বিরক্ত লাগে? না, বিরক্ত কখনোই লাগে না। আর ও যে অর্গানাইজেশনে আছে এখন বর্তমানে, অনেক বছর ধরে এখানে আছে, তো যার জন্য ওই নামটা এভাবে চলে আসছে। তো খুব যে খারাপ লাগে তা না, মাঝে মাঝে তো ওর নামটা আমার কাছে আসে কোনো কোনো সময়ে, রেজওয়ানা চৌধুরী বন্যা, রেজওয়ানা সিদ্দিক, এরকম রেজওয়ানা সিদ্দিক কখনোই বলে না, মোস্ট অফ দ্য টাইম রেজওয়ানা চৌধুরী বলে আমাকে সবাই বলে। তো এর পাশাপাশি যখন বেলা নামটা চলে আসে, তখন আমি বুঝতে পারি যে ওকে সম্বোধন করে কথাটা বলা হচ্ছে, ওর কাজের সাথে অনেকটাই সম্পৃক্ততা কাজের মধ্যে আছে, যার জন্য খারাপ লাগে না, আমার ভালোই লাগে। বা মাঝে মাঝে মানে একেবারে নতুন একটা নামে আপনিও কখনো ডেকে ফেলেছেন বেলা নামে, এরকম না, হয়েছে? আমি কখনো না, আমি কখনোই না। রেজওয়ানা আপা, একদম আপনার ছোটবেলায় একটু যেতে চাই। আপনি খুব সম্ভ্রান্ত একটি পরিবারে বড় হয়েছেন, আপনি ঢাকাতেই বড় হয়েছেন। ছোটবেলাটা কেমন ছিল, কিভাবে কেটেছে স্কুল কলেজ? ছোটবেলা মনে হতো আম্মার মতন বড় কেন হই না, আম্মা যখন ইচ্ছা তখন শাড়ি পরে বের হয়ে চলে যায়, কিন্তু আমি তো বের হতে পারি না। আমার আম্মা আবার খুব ঘুরতে পছন্দ করতো, সে বাসায় গাড়ি নেই, কোনো ব্যাপার না, সে রিক্সা দিয়ে চলে গেল, সে পুরো লেই খেটে বেড়াচ্ছে। তো আমার খুব আম্মাকে দেখে, খালাদেরকে দেখে ওরকম মনে হতো যে আমার জীবনটা কেন এরকম স্বাধীন হয় না। হ্যাঁ, ছোটবেলাটা খুব মজার কেটেছে, খুব প্রোটেক্টেড ওয়েতে বড় হয়েছি। আমি যতটুকু জানি কি জমিদার কোন একটি পরিবার থেকে আপনারা হয়তো বিলং করেন। আমরা ওই এলাকার জমিদার ছিলাম, কিন্তু এটা নিখাজি জমিদার, মানে আমাদেরকে খাজনা দিতে হতো না। আমাদের পূর্বপুরুষদের একটা আধ্যাত্মিক পরিচয় থাকার কারণে
এই সম্মানটা দেয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে খাজনা কালেক্ট করে দিতে হতো না আর কি। এখন আমার ছোটবেলাটা আনন্দের ছিল, আমার ছোটবেলাটা নির্ভার ছিল, নিশ্চিন্ত ছিল। কয় ভাই বোন ছিলেন? আমার ছোট শুধু একটা ভাই আছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমাদের বাসায় কখনো আমরা 4 জন, বাবা মা আমি আর আমার ভাই একসাথে খাইনি। আমাদের বাসায় সব সময় টেবিলে অন্য কোনো না কোনো লোক থাকতো, এবং আমার নিজের বাসাতেও এখন একই অবস্থা, ওদের বাসায় যখন যাই তখনও একই অবস্থা, কারণ আমরা যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান, সবসময় লোক থাকতো। আর আমি বলবো না বাইরের মানুষ সবসময় থাকতো, আমাদের বাইরের মানুষের পাশাপাশি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, আম্মার চাচাতো বোন, আব্বার ফুফাতো ভাই, মানে সবাই আমরা এক পরিবারের মতোই অনেকটা বড় হয়ে ওঠা। ছোটবেলাটা কতটা নিশ্চিত ছিল আমি আপনাকে বলি। একবার আমরা স্কুলে শুনলাম হরতাল, ধরেন কবের কথা সেটা, 78 79 একটা হরতাল হবে। তো আমরা তখন থাকতাম বনানীতে, ওখান থেকে যেতে হবে ভিকান্সা স্কুলে, যথেষ্ট দূর। এখনকার বাস্তবতা তো অনেক দূর। হঠাৎ করে তখন মোবাইল ফোন টোন নেই, স্কুল থেকে প্রত্যেকের বাসায় বাসায় টেলিফোনে ফোন করে বলা হলো যে রাস্তাঘাট স্বাভাবিক আছে, সব গাড়ি চলছে, কাজে স্কুল বন্ধ না, আপনারা চলে আসেন। আমি লিটারালি বলছি আপনাকে, 15 মিনিট আগে ফোন করেছি, আমি রেডি হয়েছি, 7 মিনিটে বনানী থেকে মগবাজার চলে গেছি, এবং স্কুলের সব বন্ধুরা ওই দিনকে এসছে। তো ওই সময় ঢাকা শহরটা ওই রকম একটা শহর ছিল, আপনার কোনো সেন্স অফ ইনসিকিউরিটি কোনো দিকেই কাজ করেনি। আর দারিদ্রতা বলেন, দুঃখ বলেন, তখন তো ছোট বয়সে আর এত কিছু বুঝতাম না, কাজে আমার ছোটবেলাটা আমার ভালো লেগেছে। এই যে একটু ডান পিটে, একটু যখন যা বলে সাথে সাথে সেটি করে ফেলার যে মানুষটি আপনার জীবন সঙ্গী হয়েছে সিদ্দিকী ভাই, আপনারা দীর্ঘদিনের বন্ধু যেটা আমি জানি, একটু সেই বন্ধুত্বের গল্পটা শুনতে চাই, যে কিভাবে বন্ধুত্বের শুরুটা হয়েছিল। প্রথমে পরিচয় হয়েছে আমাদের কলা ভবনে। আমি ছিলাম ইকোনমিক্সে আর ও ছিল পাবলিকেটে। তো তারপর আমরা দুজনেই কেন যেন লতে চলে আসি। আচ্ছা, দুজনেই তো মানে একই সাবজেক্টে পড়ালেখা, কিন্তু উইদাউট নোয়িং ইচ আদার। ও যখন ইকোনমিক্সে পড়তো আমি ওকে চিনতাম না, ও তখন আমাকে পাবলিক আইডে চিনতো না। ও সাবজেক্ট চেঞ্জ করে লতে এসেছে, আমিও সাবজেক্ট। তারপর পরিচয়টা কিভাবে হলো? সেই ক্লাসরুমে বসে আমরা একটা ফ্রেন্ড সার্কেল করলাম, আমরা বেশ কয়েকজন মিলে, ওর মধ্যেই আমাদের পরিচয়টা হচ্ছে। তখন কি রেজন আপা এরকম ডান পিটে ছিল নাকি একটু শান্তশিষ্ট ক্লাসের লক্ষ্মী? না, আমি তো ডান পিটে কখনোই দেখিনি। রেজন আপা কোন গুণগুলো আসলে আকৃষ্ট করলো আপনাকে ঠিক সিদ্দিকী ভাইয়ের? গভীরতাটা। হ্যাঁ, ও খুব গভীর একটা মানুষ হিসাবে, তার মূল্যবোধ খুব গভীর। আমার সাথে ওর স্বভাবের কোনো দিকে কোনো মিল নেই, সেটা আমরাও বুঝতে পারছি। মানে ধরেন আমি কিছু হওয়ার আগে থেকে বলে কিছু একটা বলে ফেলতে হবে আমাকে, আর সে অনেক কিছু হয়ে গেলেও ওটা নিজে নিজে প্রসেস করবে, এবং যেটা প্রপার ওটাই সে করবে। একটা কথা বলি, যেমন আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, খুব বড় একটা দুর্ঘটনা। যে কোনো একটা মানুষ হলে বের হয়ে এসে বলতো যে তোমার আর এই কাজ করার দরকার নেই। আমি ঠিক এখানেই আসতে চাচ্ছিলাম রেজন আপা, এত চ্যালেঞ্জিং সময়গুলো আপনারা একসাথে হাত ধরে পার করেছেন, কখনো ভয় লাগেনি আসলে কি হবে একজন আরেকজনকে যদি হারিয়ে ফেলেন? সেই ভয়টা অনুভব করেছেন কখনো? পার করেছি না, আমরা তো পার করছি। এখন বয়স একটা জায়গায় নিয়ে গেছে যখন এই কথাগুলো আজকাল আমরা দেখি 2-3 মাস পর পরই আমরা বলি। এটা কাজের জন্য কিছু বিপদ হবে সেজন্য না, বাট আমরা আসলে বলি, কারণ হঠাৎ করেই দেখা যাচ্ছে কেউ একজন পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে, স্বাভাবিক প্রক্রিয়াতেই যাচ্ছে। স্বাভাবিক ইন দ্য সেন্স যে এটাই তো আলটিমেটলি হওয়ার কথা, তো তার হয়তো বয়স 55। তখন হয়তো আমি বাসায় এসে বলি যে দেখো কীরকম হঠাৎ করে এরকম হয়ে গেল। তখন আজকাল মনে হয় যে কোনো তো সময় নেই আমার, সবার জন্যই তো ডেজ আর নাম্বারড, আর আমরা তো জানি না যে সেই ডেটটা কবে। এখন মনে হয় যে আরেকটু হয়তো স্থির হলে, আরেকটু হয়তো একসাথে থাকতে পারলে ভালো হতো, বাট আই গেস দ্যাটস ভেরি নর্মাল। যারা বাসাতে থাকে তাদেরও হয়তো এটাই মনে হয়। এটা একটু শুনতে চাই সিদ্দিকী ভাই, যে আপনি তো জীবনের গল্প করছিলেন, আপা এত ব্যস্ত, আপনি নিজেও ব্যবসায়ী বোধহয় আমি যতটুকু জানি, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারও একটা ভিন্ন ব্যস্ততা আছে। এই যে বাড়িতে আপা রান্নাবান্না করেন কিনা, কোন রান্নাটা ভীষণ মজার হয়, হুট করে আসলে কিছু খেতে ইচ্ছা করলে সহজেই আপাকে বলতে পারেন, নাকি একবার চিন্তা করতে হয় যে আচ্ছা আজকে কি ফ্রি কিনা, রান্না করা যাবে কিনা, ওরকম কি অনুভূতি, এগুলো কি সেরকম হয় কিনা? তুমি নির্ভয়ে বলতে পারো, আমি কিছুই মনে করব না। তেমন কিছু না, আসলে ও তো রান্নাবান্না করার মানে সময়টাই পায় না, বলবোটা কি। ও তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি ওর কাজটাকে সবসময় সাপোর্ট করে আসি, এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো। তো সেইভাবে ওর কাছ থেকে রান্না আমি কখনো আশা করি না, করারও ঠিক না। আমি মনে করি যেটা ওর জন্য একটা বাড়তি প্রেশারও হবে।
তারপরও যতটুকু রান্নাবান্না করে আমি খুশি। এরকম উত্তর আসলে একজন জীবনসঙ্গী যখন দেয়, আমি নিশ্চিত যে রেজনা আপা আপনার এখন দুর্দান্ত ভালো লাগছে, মানে আমারই শুনে ভীষণ ভালো লাগছে। শোনেন, আপনি তো এই প্রশ্নটা, এই উত্তরটা বাসায় গিয়ে আপনার স্বামীকে শোনাবেন, কিন্তু আমি বলি এই প্রশ্নটা আপনার আমাকে করার উচিত ছিল। উল্টো হয়, আমি হয়তো আমার কিছু একটা খেতে ইচ্ছা করলে ফোন করে ওকে বলি যে আমার আজকে এটা খেতে না, ইচ্ছা আমি কিন্তু করছে। গোপন সূত্রে খবরও নিয়েছি যে হ্যাঁ, কিছু কিছু জিনিস দেখে ভাই হাতে ভীষণ মজা হয়, তার মধ্যে একটা বোধহয় মিষ্টি। বালুশাই, ওটা খুবই মজা, ওটা একদম পেটেন্ট করা উচিত, এত মজা হয়। কিন্তু মানে এমন না যে সেও খুব সময় পায়। আমাদের আবার ফ্যামিলি টাইম আমরা দিই, আমরা যত ব্যস্তই থাকি না কেন অন্তত দিনের মধ্যে 2 বার বাচ্চাদেরকে ডেকে নিয়ে একটু কাছে বসানো, একটু 2টা কথা হলেও বলার চেষ্টা করি। অনেক টাইম নাই, অনেক ইলাবোরেশনের সময় হয় না, কিন্তু আমি কোনো কিছু খেতে হলে তাকে বলি। আর একটা যেটা হয় যে বাসায় কে কি খেলো না খেলো এই খবরটুকুন আমি রাখি, কিন্তু আমার পক্ষে আর ওইটা সম্ভব হয় চেক না। এন্ড ব্যালেন্সের জায়গা মানে আমি ওই খবরটুকুন রাখি। আমার মা যেহেতু আমার উপরেই থাকেন, আমার বাচ্চারা আছে, সো ওইটার আই টেক কেয়ার, আই সুপারভাইজ, কিন্তু আমার পক্ষে এটা আসলে অসম্ভবই। এই জায়গাটাতে আসবো, ঈদের দিনে আপনাদের প্রিয় খাবার কি, ঈদের দিনের সকালটা কিভাবে শুরু হয়, আপনাদের সন্তানদের গল্পও শুনবো। জিপি ইস্পাত মিলিত ঈদের বিশেষে এই রাজকাহনে একটি বিরতি নিয়ে ফিরছি, দর্শক নিশ্চয়ই সাথেই থাকবেন। জিপি ইস্পাত মিলিত ঈদের বিশেষ রাজকাহনে আজকে আমাদের বিশেষ অতিথির সাথে আমরা ঈদের আড্ডা দিচ্ছি। আমি আবার সেই আড্ডায় ফিরে যেতে চাই। রেজনা আপা, আমরা পরিবারের গল্প শুনছিলাম, আর রান্নাবান্নার গল্পও খানিকটা শুনেছি, একটু আপনাদের বিয়ের গল্পটা জানতে চাই। যেহেতু দুজনে বন্ধু ছিলেন, সেই বন্ধুত্বটা পরিণয়ে কখন পরিণত হলো, বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল কিনা, কোথায় হয়েছিল? জি, বিয়েটা একদমই পারিবারিকভাবে। আমার ফ্যামিলির সবাই জানতো যে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, ওর পরিবারের সবাই জানতো, এবং কারো কোনো অমত ছিল না। অবশ্যই আমার যখন বিয়ে হয় তখন সে তখনও তার পেশাগত জীবনে ঢুকেনি, ফলে ওইটা নিয়ে একটু আনসার্টেনিটি তো থাকেই মানুষের, যে কোনো অভিভাবকেরই থাকবে, সেটুকুনি ছিল। বিয়েটা কোথায় হয়েছে, কেমন করেছে তা বলার আগে আপনাকে একটা কথা একটু বলি, যে এটা আসলে সামনে কথাটা বলা ঠিক জানি না, যে আপনি যখন ভালো মানুষ ডিফাইন করেন, আপনি বলেন যে ও হাজব্যান্ড হিসাবে খুব ভালো, কিন্তু আমি একটা কথা ওর সম্পর্কে বলি যে ও মানুষ হিসাবে ওর উপলব্ধিগুলো এত গভীর এবং এত সঠিক যে ও মেয়ের জামাই হিসাবেও ভালো, ছেলে হিসাবেও ভালো, বাবা হিসাবেও ভালো। এবং আপনি আমার ধারণা ওর কোনো সহকর্মী বা ওর পরিচিত কাউকে যদি জিজ্ঞেস করেন, ইট ইজ ওর যে ভদ্রতা এবং বিনয় এবং মানুষের জন্য একটা সহমর্মিতা, এটা সবাই পছন্দ করবে। সো বিয়ের সময় যেটুকুন একটু টেনশন ছিল ওভার দ্য ইয়ার্স, সেটুকুন নিজগুলি সেটা কাটিয়ে ওঠা গেছে। আমার বিয়ে এখানে ঢাকাতেই হয়েছে। আমি একটু যুক্ত করতে চাই, তিনি কিন্তু একসময় মন্ত্রীও ছিলেন, অর্থাৎ এই যে রাজনৈতিক জীবনটা, সেটা আপনি ভীষণ ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছেন। ওইটা আমি এনজয় করি। আমার জীবন রাজনীতিবিদের জীবন না, কিন্তু আমার জীবনও তো ওরকম অধিকার কেন্দ্রিক জীবন, কাছাকাছি যাওয়ার তো সুযোগ আপনার একদম ছোটবেলা থেকে হয়েছে। তো কাজে আমাদের বাসায় দরজা কেউ নক করে ঢুকবে, কলিং বেল না টিপে কেন ঢুকলেন, এগুলো আমাদের বাসায় এই ডায়লগ আপনি কখনো শুনবেন না। এই জায়গাটা থেকে কখনো মনে হয়েছে যে এত মানুষ আপার কাছে আসছেন, হয়তো একটু মাঝে মাঝে মনে হয় না যে একটু একা থাকতে পারলে ভালো হতো, বা বাড়িতে একটু কম মানুষ আসলে ভালো হতো, নাকি আপনিও ওই বিষয়টার সাথে এখন সহজ হয়ে গেছেন? দেখুন, কর্মক্ষেত্রে কারো না কারো জায়গাতে আপনার কিছু না কিছু কম্প্রোমাইজ করতেই হবে। সে যেহেতু এত বড় কাজ করছে দেশের জন্য, সেখানে তো ধরেন আমার চাওয়াটা খুবই গৌণ, খুব বড় কিছু মনে করি না আমি। যখন বাইরের মানুষজন আসছেন, একসাথে চা খেতে হচ্ছে, মনে হয়েছে মাঝে মাঝে আনন্দ অনুভূত হয়, নাকি আসলে মনে হয় যে না আজকে একটু একা থাকলে ভালো হতো? না, ভালো লাগে, মাঝে মাঝে ফিল করি, বাট ভালো লাগে। এই যে আজকে ঈদের দিন এবং কোরবানির ঈদ মানে তো আসলে আমাদের একটা ত্যাগের সময়, সেই জায়গাটাতেই আমরা দাঁড়িয়ে থাকি ঈদুল আজহায়। আপনার সন্তানদের গল্প একটু জানতে চাই, তারা আসলে মাকে কিংবা বাবাকে এত ব্যস্ত দেখতে পছন্দ করে, নাকি অভ্যস্ত হয়ে গেছেন? ওরা অভ্যস্ত, আমিও অভ্যস্ত, মানে ও অভ্যস্ত। বিষয়টা এমন না যে কখনো কখনো আমাদের একা থাকতে ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছাটা পূরণ হচ্ছে না বলে যে আমরা খুব দুঃখিত ব্যথিত, বিষয়টা সেরকম না। কারণ আমি যখন বেলাতে ছিলাম তখন একই অবস্থা ছিল। হয়তো ভোর 5:45 একজন ফোন করেছে, ফোন ধরলাম, কি ব্যাপার ভাই? আপা আমি যশোরের ওরকম জায়গা থেকে ফোন করেছি, হাইকোর্টে নাকি অ্যাটর্নি জেনারেল অফিসে একটা লোক নেবে, আপা আপনি কিছু করতে পারবেন? তার জীবনে চেনা বিখ্যাত মানুষদের মধ্যে হয়তো আমি বেলার রিজওয়ানাই একমাত্র ছিলাম। কাজে সে বাবা হিসেবে টেনশনটা নিতে না পেরে আমাকে ফোন করে ফেলছেন, ভাই এখন 5:45 বাজে, এটা আপনি আমাকে এখন কথা বলছেন, আর আমি তো সরকারের কেউ না, আমি কেমন করে এটা বলবো? তো আমাদের
যে সত্যি সত্যি মনে হয় না যে আমাদের একটু কোয়ালিটি টাইম বা আরেকটু বেশি টাইম পেলে ভালো হতো, সেটা না হয়, কিন্তু পাচ্ছি না বলে যে খুব ব্যথিত সেটা না। আমাদের সন্তানেরা, তাদের একটু গল্প শুনতে চাই, কয় সন্তান, কে কি আমাদের করছেন? 3 সন্তান, বড় সন্তান মেয়ে, তার পরের সন্তান হচ্ছে, তার পরের 2জন হচ্ছে ছেলে। একজন আপাতত বিদেশে লেখাপড়া করছে, আমার মেয়ে বিদেশে লেখাপড়া করে দেশে এসেছে। আমার মেজ সন্তান মানে বড় ছেলে তার বাবার সাথে কাজে ঢুকে গেছে। আমার মেয়ে অ্যাকাউন্টিং পাশ করে ওই লাইনেই কাজ করছে, ছোটোর জন্য অ্যাকাউন্টিং পড়ছে। তারা আমাদেরকে মিস করে না এই কথা আমি একদম বলবো না, কিন্তু তারা অভিযোগ করে না। আর পরের 2জন তো বেশ সেলফ রিলায়েন্ট। বড়জন এখনও যতবারই সময় পায় ততবারই আমাদের ঘরে ঢুকে একটু গল্প করার চেষ্টা করে, একটু পাশে বসার চেষ্টা করে। আমার যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে যে আমার ছেলেমেয়েরাও এই অনেক মানুষের সাথে থাকতে পছন্দ করে। তাদের এই মানুষজন কেন বাসায় আসলো, আমার বেডরুম কেন আমার শেয়ার করতে হচ্ছে, এরকম অভিযোগগুলো তারা করে না। আমাদের ছোট বাসা, কিন্তু এখানেও যখন মানুষ এসে থাকে দে ডোন্ট কমপ্লেইন। সিদ্দিকী ভাই, এই যে কোরবানির ঈদে তো আসলে ছেলেদের একটা অনেক বড় দায়িত্ব থাকে, হাটে গিয়ে গরু কেনা হয় কিনা, বা হাটে গেলে আসলে কেউ বলেন কিনা যে ওই যে বেলা আপার জীবন সঙ্গিনী তাকে দেখা যাচ্ছে, এরকম কখনো পরিস্থিতিতে পড়তে হাটে গিয়ে গরু কিনে তো আমি খুবই পছন্দ করি। এটা মানে শুধু জাস্ট যে কোনো হাটে ইভেন আমি যখন ঢাকার বাইরে যাই আমি খুব মাছ কিনতে পছন্দ করি। আচ্ছা, তো যাওয়ার সময় আমি সবসময় একটা ককশিটের বাক্স নিয়ে যাই, যে কোনো না কোনো জায়গা থেকে মাছ কিনে নিয়ে আসবো। আর গরুর হাট তো অবশ্যই, গরুর হাট তো ছোটোবেলা থেকে বাবার সাথে যাইতাম, সেতে হাটে যেতাম। তখন থেকে আমার খুব শখ ছিল যে বাজারে যাব, ভালো দেখে একটা গরু কিনবো। সবসময় যাই, আমি নিজেই যাই। আর সেকেন্ড যেটা বললেন আপনি, ধরেন এই হুট করে রাস্তায় কেউ দেখলে বলে কিনা? না, ওই ধরনের কোনো পরিস্থিতি আমি পড়িনি কখনো। সেই যে বিয়ের গল্প বলছেন, এত দীর্ঘদিন আপনারা একসাথে পার করেছেন, বিয়ের পরে প্রথম ঈদগুলো কেমন ছিল, সেই স্মৃতি এখন মনে পড়ে কি? কোরবানি ঈদে প্রথম কোরবানি যদি বলি, আমার এখনো মনে আছে, তখন আমি প্রথম ঢাকায় কোরবানি দিই। আমি খুব সম্ভবত ভোরবেলা 6টার দিকে 6:30 গরু কিনে নিয়ে আসছিলাম। সেবার খুব গরুর শর্টেজ ছিল এবং প্রচন্ড দাম ছিল, আর ওইটাই ছিল আমাদের কর্মজীবনের প্রাথমিক জীবন। প্রথম একটা গরু আমরা কোরবানি দিই। আমার এখনো মনে আছে, গরুটা ছিল সাদা রঙের, ওটার দাম ছিল 7,500 টাকা। কিন্তু সেই সময় মানে অনেক আগের কথা, তো আজকে থেকে কত, আপনি ধরেন 29 বছর আগের কথা, তখন 7,000 টাকা খুব একটা কম তা না, কিন্তু ওইটাই ছিল আমাদের প্রথম কোরবানি। আমি আপনাকে আমাদের কোরবানির কথা বলি। আমার বিয়ের আগে আমার বাবাও কোরবানি দিতেন, সেটা গ্রামে দিতেন। গ্রাম থেকে হয়তো 1 ঝুড়ি মাংস আমাদের জন্য আসতো, আর বাকিটা গ্রামেই বিলি হয়ে যেত। আমার বিয়ের পরে আমি প্রথম বুঝলাম যে কোরবানির গরু সুন্দর হওয়ার একটা বিষয় আছে, কোরবানির গরু তেজি হওয়ার একটা বিষয় আছে, ও পিছনের পা দিয়ে কত জোরে লাথি মারে এটা বোঝার একটা বিষয় আছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি নিয়মটা যতটুকু মেনে চলা যায় সেই নিয়মটা মেনে কোরবানিটা দিতে। এবং কোরবানির দিনে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোরবানি দিই, আগে খুব মন খারাপ হতো, এই একটা জন্তুকে, একটা পশুকে মেরে ফেলা হচ্ছে। পরে যখন দেখতাম যে আমার বাসাতে হয়তো একটা নারী অনেক দিন কাজ করেছেন, 15 বছর 16 বছর চলে গেছেন, বয়স হয়েছে আর পারে না, দেখা গেল কোরবানির 2 দিন আগে সে আবার চলে আসে, সে ওই যে মাংসটুকু নেবে ওইটা নিয়ে এসে যায়। তার মানে হচ্ছে কিছু মানুষ আসলে ওই কোরবানির মাংসটা ছাড়া আর কখনো মাংসটা কিনে খেতে পারে না। তখন কোরবানির মহত্বটা আরেকবার বেশি করে বুঝি। আর কোরবানির সাথে কিন্তু আমরা যারা পরিবেশ করি তাদের অনেকেই বলে, আমার বিদেশি বন্ধুরা আমাকে বলে তুমি ভেজিটেরিয়ান হতে পারো না। আমি সব ছেড়ে দিতে পারবো জীবনে, কিন্তু আমি মাছ ছাড়া বাঁচতে পারবো না, তো আমি তো মাছে ভাতে বাঙালি। তো কোরবানিটাও আমরা ওই নিয়মগুলো মেনে চলি, যে একটা পশুর সামনে কখনো আমরা আরেকটা পশুকে জব করি না। উই ট্রাই টু বি কাইন্ড টু দ্যাম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এখনকার ঈদের দিনগুলো কিভাবে শুরু হয়, সকালটা কিভাবে শুরু হয়? মিষ্টি জাতীয় খাবার খেয়ে সাধারণত আমরা দেখা যায় যে বাঙালিরা আমাদের ঈদের দিনটা শুরু করি, সেই সময়টা একটু জানতে চাই। দুজন তো ঈদের দিনটাতে তো বাড়িতেই থাকা হয় বোধ হয়, কিরকম কাটে দিনগুলো? ঈদের দিন বাইরে থাকা হয় মানে? তোমার বাইরে থাকা হয়, আমি বাসায় থাকি, তুমি তো চলে যাও কোরবানি দিতে। কোরবানির দিনে তো অবশ্যই। তো কোরবানি দিনে তুমি কেমন করে কাটাও ওটা বলো। কোরবানিতে সকালে ঘুমের থেকে উঠি, নামাজ পড়ে সরাসরি চলে যাই কোরবানি দেওয়ার জন্য। কোরবানি শেষ হওয়ার পরে হয়তো খাওয়া দাওয়াটা করি না, তখন একেবারেই
চেষ্টা করি কোরবানি রান্না টান্না করে তারপরে খাওয়া দাওয়াটা করি। আমরা যখন আমি তো আমার শ্বশুরবাড়িতে কোরবানিটা দিই, কারণ ওখানে খোলা একটা জায়গা আছে আর অনেক লোকজনও আসে, তাদেরকে একটু মাংস দিতে হয় আমাদের, তো ওখান থেকেই করি। ও হয়তো দুপুরবেলা 12টা-1টার দিকে যাবে, যে হয়তো আমার সাথে আমি হয়তো কোরবানির মানুষজনকে যেটা দিব ভাগটা করে নিয়ে খুব ব্যস্ত থাকি আর কি, সেভাবে চলে যায়। আর ও আমার সাথে গিয়ে জয়েন করে 2টার দিকে 2:30টার দিকে এরকম টাইমে। কোরবানির আমার যদি আপনি ল্যাপটপ খুলেন দেখবেন আমার ডেস্কটপে একটা ফাইল আছে, লিস্ট কোরবানিতে কারা কারা মাংস নিতে আসে, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। আমরা ধরে ওটা করে দিয়ে রাখি। আর সকালে যেটা হয় আমার না যাওয়ার কারণ হচ্ছে, এক হচ্ছে আমি কষ্ট পাই, 2 হচ্ছে যে কোরবানির মাংসটা প্রথম যখন পাঠিয়ে দেয় তখন বাসাতে আমরা একসাথে মিলে ওইটা, যেটা আমরা সবসময় দেখে এসেছি না, সবকিছু মিলিয়ে একটা মাংস রান্না করে আমরা নিয়েছি, ওটা যারা কোরবানি কষাই থাকেন তারা প্লাস পাশে ঈদে আসলে আমাদের আরেকটা যে জিনিস একেবারে না হলেই নয়, সেটা হচ্ছে নতুন কাপড় যেমন আছে তেমনি সালামি আছে। আপা কি ভাইয়ের কাছ থেকে সালামি পান কিনা রেগুলার, সেই জায়গাটাতে আমি আসবো, কিন্তু একটা বিরতি নিয়ে আমি ফিরতে চাই। দর্শক, জিপি ইস্পাত নিবেদিত বিশেষ এই রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত ঈদের এই বিশেষ রাজকাহনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সাথে দুজন ভীষণ বিশেষ অতিথি আছেন। আপা, আপনাদের ঈদের গল্পগুলো শুনছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে কখনো কি মনে হয়েছে এই যাপিত জীবনে যেভাবে আসলে দিনগুলো কাটছে, কখনো কখনো একটু ভিন্নভাবে কাটলেও হয়তো হতো আজকের, ঠিক এখন তো আপনার এক ধরনের বলা চলে রাজনীতিবিদ হয়ে উঠেছেন আপনি, না হলে আসলে কি হতেন, কিংবা পরিবেশবিদ না হলে কি হতেন? আমি রাজনীতিবিদ হইনি, মানে পেশা আমার রাজনীতি কখনোই না। মানুষের সাথে মানুষের স্বার্থ নিয়ে, ইন্টারেস্ট নিয়ে যদি কোনো কাজ করেন তার মধ্যে একটা পলিটিক্যাল এলিমেন্ট আসে, সেটাই এসেছে। আমি আসলে ভাবি না যে আমি ভিন্ন কি হতাম। আই এনজয় মাই ওয়ার্ক। আমার কাজে যতটুকুন চ্যালেঞ্জ আছে সেটাকেও আমি এনজয় করি, আমার কাজে যেটুকুন প্রাপ্তি আছে, সফলতা আছে, সেটাকে আমি এনজয় করি, এবং শেষ পর্যন্ত যদি কারোর জন্য একটা কিছু করতে পারি এটা আসলে আমার খুব ভালো লাগে। আমি জীবনকে আর ভিন্ন কোনোভাবে দেখতে চাই না। আর ব্যস্ততা কম হলে কি করতাম, ব্যস্ততা কম হলে আমার অস্বস্তি হয়, আমার জীবনে কিছু একটা এমন কিছু কি হলো, মানে এটা আমার কাছে নর্মাল মনে হয় না। আমার এই ব্যস্ত জীবনটাই আমার ভালো লাগে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এই ব্যস্ততার মাঝে দুজনের ঘুরতে যাওয়া কিংবা কোনো ঈদ বিশেষ করে একসাথে একটু ঘোরার কোনো স্মৃতি মনে পড়ে কিনা ভাইয়া? আমরা সবসময় যেতাম, এখন হয়তো পারছি না, কিন্তু তার আগে আমরা সবসময় বছরে কোনো না কোনো সময় বাচ্চাদের সবাইকে নিয়ে হয়তো দেশের ভিতরে দেশের বাইরে আমরা সবসময় ঘুরতে যেতাম। এখন সবকিছু একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আর না, কিছু দুটা ছোট কথা বলি। আমরা ধরেন একটু লম্বা ছুটি পেলে কোথাও যেতাম, যেহেতু ওর বাড়ি নারায়ণগঞ্জে, আমরা নারায়ণগঞ্জে বেড়াতে যেতাম বা অন্য কোথাও যেতাম। এখন তো বাচ্চারা বড় বড় হয়ে গেছে, ওদের প্রায়োরিটিস আর ডিফারেন্ট। আমি আরও প্রতিদিনই প্রায় রাত 11টার পরে গাড়ি নিয়ে বের হতাম, পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে আনতাম। এখন আর এটা যাওয়া সম্ভব না। সেদিন হঠাৎ করে কোথায় আমার একজন আত্মীয় অসুস্থ, আমি ওনাকে দেখতে যাব, তো আমার যে সরকারি গাড়ি তাকে ছেড়ে দিয়েছি। আমার মাথাতেই আসেনি যে এখন আমি আর সরকারি গাড়ি ছাড়া বেরোতে পারবো না। পরে ড্রাইভারদেরকে ছেড়ে দিয়েছি, ওরা চলে গেছে, আবার ওদেরকে ডেকে আনবো, সেজন্য আর সেদিন যাওয়া হলো না। তো এখন অফকোর্স মানে পার্সোনাল লিবার্টি যেটা, ওই স্পেসটা তো কমে গেছে, সেটা কিন্তু খুব মিস করি। যেমন ধরেন গুলশানে কুমুদিনীর সামনে একটা লোক খুব মজার ফুচকা আর চটপটি বিক্রি করে, হ্যাঁ, ওইটা আমরা খুব পছন্দ করে খেতাম। ধানমন্ডি 8 নম্বর রোডে খুব পছন্দ করে খেতাম। তো এইটা কিন্তু আমরা অন এন্ড অফ মিস করি, যে আমরা যে আর খেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ফুচকা তো ওগুলো আমরা শোনেন, আমাদের জীবনের একটাই বিলাসিতা হচ্ছে খাদ্য। আমাদের ঘর সাজানোর খুব একটা শখ নেই, আমাদের খুব বড় গাড়ির কোনো শখ নেই, বাবার বাড়ি আছে ওটার মধ্যেই থেকে যাচ্ছে, ওটাগুলো কোনো শখ নেই। কিন্তু আমারও আর ওর দুজনেরই শখের জায়গাটা হচ্ছে খাওয়া। ঘুরে বেড়ানোর যে খুব শখের জায়গা তা না, কিন্তু আমার তো কাজের সূত্রে ঘুরতেই হয়, আর অনেক ব্যস্ত জীবনে একটু ব্রেক পেলে তখন ঘুরতে যাই। কিন্তু এখন ধরো আমার বাচ্চাকে যদি বলি আমার সাথে আমার গাড়িতে আসো, আপনার তো কোনো প্রাইভেট স্পেস নাই, ইউ হ্যাভ আ ড্রাইভার হু ইজ ভেরি নাইস, ইউ হ্যাভ আ গানম্যান, তো বাচ্চারা যে আমার সাথে মন খুলে গল্প করবে সেটার তো সময় নাই। ফলে প্রায় সময় দেখা যায় যে আমি আমার গাড়িতে যাচ্ছি আর ওরা ওদের গাড়িতে একটা গল্প করতে করতে আসছে। হ্যাঁ, তো আমরা ঘুরে বেড়ানো, একসাথে টিটবিটস খাওয়া। যদি বলেন আপনার জীবনে বিলাসিতার জায়গা কি, আমি বলবো আমার জীবনে একমাত্র বিলাসিতা হচ্ছে খাবার দাবার। খাবার কি
এইটার তো আমি কোনো শর্ট লিস্ট আপনাকে দিতে পারবো না। আমি ধরেন ঈদের সময় কি রান্না করবো, এটা যখন আমি একটা লিস্ট করি, একটা বিশাল লম্বা লিস্ট হয়। আপনি ভর্তা বলেন, ভাজি বলেন, আপনি একদম করলা ভাজি থেকে করলা ভর্তা নিয়ে থেকে শুরু করে যদি পুরনো ঢাকার শাহী খাওয়া এগুলো বলেন, আমি পুরনো ঢাকার সব বাবুর্চিও চিনি। এটা আমার প্যাশন। মানে খাবার এত ভীষণ প্রিয়। দেখি ভাই, এই যে মানুষটা আপনার পাশে বসে আছে, তাকে আপনি একদম এই কর্মজীবনের বাইরে গিয়ে একদম সাধারণ যেই মানুষ, সেই মানুষটিকে দেখেছেন। এই যে আসলে এত বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে ওনার জীবনটা কাটছে, আরো দীর্ঘদিন কাটবে, খুব সাধারণ মানুষের মাঝে তিনি অসাধারণ হয়ে উঠেছেন। এই অসাধারণ হয়ে ওঠার পরেও আসলে তাকে আপনি যেভাবে দেখছেন, দেশের জন্য তিনি যেভাবে কাজ করছেন, আপনার নিশ্চয়ই তার প্রতি এখনো কোথাও না কোথাও একটা প্রত্যাশার জায়গা রয়েছে। সেই প্রত্যাশাটা একটু জানতে চাই। ও যেভাবে চলছে, ও যেভাবে কাজ করছে, এই কাজটাকে সে আরও আগেই নিয়ে যাক, সেটা আমি চাই, সবসময় চাই। আরও ভালো যদি কিছু করতে পারে সেটা করে যাক, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। কারণ জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যদি তাকে ওরকমভাবে সুস্থ রাখেন, আমি চাবো যে সেই পর্যন্ত কাজ করে আসুক। এবং আপনি যে কাজের কথা বলছেন, সেই জায়গাটি থেকে আপনাকেও আসলে যথেষ্ট অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আপা বলছিলেন একটা দুঃসহ স্মৃতি আছে আপনাদের জীবনে, খুব কাছাকাছি, তো তার মানে মৃত্যুকেও দেখেছেন। আসলে প্রতিনিয়ত হয়তো সেই ভয়টা আপনাকে তাড়িত করে কিনা এখনো? অবশ্যই করে। ও যখন বাসা থাকে না, তখন তো আমি সত্যি সত্যি খুব ভয় পাই নিজের ঘরে থাকতে একা। এবং আমি যখন রাস্তায় বের হই, সবসময় কিন্তু আমি সামনে পিছনে খুব তাকাতে থাকি যে কেউ আমাকে ফলো করছে কি না। আমার প্রত্যেকটা গাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, প্রত্যেকটা গাড়িতে ক্যামেরা লাগানো আছে, প্রত্যেকটা ইভেন্ট ট্র্যাকার লাগানো আছে, শুধুমাত্র এই কারণেই। আপা, এই যে অন্যরকম আসলে ধরনের ভয় হয়তো তারা করছে, তারপর আসলে যেই দায়িত্ব আপনার কাঁধে আছে, পুরো বাংলাদেশ এই মুহূর্তে আসলে আপনাদের দিকে তাকিয়ে আছে, একদম ভিন্ন একটা প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, নতুন পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। সামনে তো আসলে বিশাল লম্বা লিস্ট, খাবারের যে লিস্টের কথা বলছিলেন, চ্যালেঞ্জের লিস্ট হয়তো তার থেকেও আরও কয়েকশো গুণ বেশি বড়। সেই চ্যালেঞ্জ নিয়ে একটু জানতে চাই। নির্বাচন নিয়ে একটা বিশাল বড় চাপে আপনারা আছেন, যদিও আজকে আমরা একদম রাজনৈতিক আলোচনা করতে চাই না, কিন্তু এই চাপগুলোও তো আসলে আপনার জীবনেরই অংশ। এই চাপগুলোকে আসলে, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবার জন্য প্রতিনিয়ত নিজেকে নতুন করে তৈরি করতে হচ্ছে কিনা? আমি একটু ভয়ের প্রশ্নটার উত্তর দিই। আমি আসলে কখনো ভীত হই না, খুব কম ভীত হই। ওই সময়টা খেয়ে হারিয়ে ফেলেছিলাম, কারণ ওইটা তো আপনি জানেন না যে শেষ পরিণতিটা কি হবে। তো আল্লাহর অনেক রহমত, সবার দোয়া, আপনাদের অনেক সমর্থনের কারণে ওটার একটা মানে অনেকের জীবনে যেরকম পরিণতি হয়েছে, আমি তার থেকে রক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন ওর একটা হয় কি, ও ঘরে আলো না জ্বেলে ঘুমাতে পারে না। আসলে সব সময় ভয়ে থাকছে সেটা না, অবচেতন মনে একটা ভয় কাজ করে, যার জন্য সব রকমের প্রিপারেশন নিয়ে সে চলে, এবং সে আলো না জ্বালিয়ে কিন্তু ঘরে ঘুমাতে পারে না। দেখেন, এটা কত বছর আগের ঘটনা, হ্যাঁ, কিন্তু তারপর প্রেক্ষিত বদলেছে, কিন্তু ঘরে ওই আলোটা থাকতে হয়। এটা আমার একটা এক কথা মনে হয় কি, ওই চোখটা বেঁধে রাখে তো আপনাদের কিছু দেখতে পান না। আমি এটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা জানি না, কিন্তু আমার মনে হয় যে কিছু দেখতে না পারা ওইটাই হয়তো বা প্রভাবিত করেছে। আর চ্যালেঞ্জের কথা যদি বলেন, আমি কখনোই কোনো চ্যালেঞ্জ নিতে ভীত না। শোনেন, আপনি যদি পরিষ্কার নিয়তে সৎ থেকে কাজ করেন, আপনি কাজে হয় সফল হবেন, নতুবা সফল হবেন না। এইটুকুনি তো, এর চেয়ে বেশি তো আর কিছু না। আপনি যদি সফল না হন, পরবর্তী কেউ এসে সফল হবে। দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ। কাজে আমি খুব একটা চ্যালেঞ্জকে যে ভয় পাই তা না। আর নির্বাচন নিয়ে খুব একটা চাপ অনুভব করার কি আছে আপনি আমাকে বলেন? নির্বাচন তো হবে, নির্বাচনের একটা সময় সীমাও বলে দেওয়া আছে, তার মধ্যে যেহেতু নির্বাচন হবে, ফলে আমাদের বা আমার বাড়তি চাপ অনুভব করার তো কিছু নাই। আমি মনে করি যে আমাদের সরকারের ধরনটা এরকম, যেখানে আসলে বিরোধী দল বলতে কিছু থাকার কথা ছিল না, এটা হওয়ারও কথা না। আমি কোনো এক্সট্রা চাপ অনুভব করি না, কারণ আমি মনে করি নির্বাচনের যে সময়সীমাটা বলে দেওয়া হয়েছে, সকল রকমের প্র্যাকটিক্যালিটি কনসিডার করে তার মধ্যে একটা নির্বাচন হয়ে যাবে। কাজে আমি বাড়তি চাপটা কেন অনুভব করবো আমাকে বলো? আমার নিজের একটা প্রত্যাশার তো জায়গা আছে যে আমরা যে কাজগুলো করব, যেগুলো ওয়েল ইন্টেনশনে করা হচ্ছে, সেগুলো ওইভাবেই গ্রহণ করা হবে। সেখানে যখন মাঝে মাঝে কিছু সন্দেহকে সম্পূর্ণ অমূলক মনে হয়, মাঝে মাঝে কিছু বিদ্বেষমূলক বক্তব্যকে সম্পূর্ণ অযাচিত এবং অপ্রয়োজনীয় মনে হয়, সেজন্য মনে হয় কি, তখন কি একটু মন খারাপ হয়? মন খারাপ হয় না, তখন একটু চিন্তা হয় যে দেশটাকে যদি আপনি এগিয়ে নিতে চান, আপনি সারাক্ষণই
সন্দেহবাতিক, সারাক্ষণই বিদ্বেষ পরায়ণ, সারাক্ষণই নেতিবাচকতার দিয়ে যদি ভুগেন, তাহলে দেশকে আপনি এগিয়ে নেবেন কেমন করে? আর সকল পক্ষকেই শত্রুপক্ষ ঘোষণার তো কোনো প্রয়োজন নেই। একটা বিশেষ প্রেক্ষাপটে আমরা আছি, যেই প্রেক্ষাপটে অনাবশ্যকীয় কিছু জিনিসকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেইগুলোতে আমার মনে হয় যে সেটা না করলে হয়তো আমরা যে কাজগুলো করতে চাই সেগুলো আমরা একটু স্মুথলি করতে পারতাম। মানুষকে না আশ্বস্ত করার একটা জায়গা তৈরি করতে হবে। আমাদের পরিচালনা পদ্ধতি এমন, মানে জাতি হিসাবেই মানুষকে আশান্বিত হওয়ার আমরা কোনো সুযোগ দিই না। ফলে মানুষের প্রত্যাশা উঠে যায় অনেক নিচে, তার তুলনায় পারফরমেন্স অতটা হয়তো আগায় না। মানুষকে যদি কতটুকুন করা যায়, কতটুকুন করা যাবে, কতটুকুন পরবর্তীতে আদায় করতে হবে, সেই জন্য আমরা প্রস্তুত করতাম। সেই সুযোগটা এত নেতিবাচকতার মধ্যে হারিয়ে যায়। এরপরেও নিশ্চয়ই আপনাদের হাত ধরে আমরা সেই প্রত্যাশা করতে পারি, সেই পরিবর্তিত বাংলাদেশ আমরা আসলে সবাই দেখতে চাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আপনাদের দুজনের অবসরটা কিভাবে কাটে? গান শুনে, সিনেমা দেখে, কিংবা কবিতা আবৃত্তি? কোন জায়গাটা আপনারা সবচেয়ে বেশি? অবসর তো একটা শব্দ অনেকদিন যাবত ভুলে গেছি, কিন্তু গাড়ি দিয়ে ঘুরতে যেয়ে পরিবারকে নিয়ে গল্প করে। আমি আগে একটু লেখাপড়া করতাম, এখন বিশ্বাস করেন লেখাপড়া করার মানে মন দিয়ে যে একটা কিছু পড়বো সেটার কোনো সুযোগ নেই, শুধু পত্রিকাটুকুন। আমি আসলে একটু শুনতে চাইছিলাম যে কেউ একটু গান গাইতে পারেন কিনা। আচ্ছা, আপা কিন্তু একদম সরাসরি দেখিয়ে দিয়েছে। আমরা অবশ্যই কিন্তু ঈদের দিনের আমাদের গিফট হিসেবে সেটা দিতে চাই। আমি যদিও আপাকে একটা প্রশ্ন বোধহয় করেছিলাম যে আপা সালামি পান কিনা। ও, সালামি তো কখনো পাই নাই। আর আমাকে সালামি না দেওয়ার জন্য একটা যুক্তি আছে, সেটা হচ্ছে টাকা নিলে আমি টাকা হারিয়ে ফেলি। আরেকটা কথা হচ্ছে তুমি টাকা দিয়ে কি করবা? আমার তো বাইরে টাইরে শপিং টপিং ওরকম যাওয়া আর কখনোই যাওয়া হতো না। মাঝে মধ্যে ঈদের সময় হয়তো টাঙ্গাইল শাড়ি, কুটির আর রং, এই দুটো দোকানেই আমি যাই আর খেতে যাই, যেটা বললাম। তো সেটা তো সেই বিল পে করে, তো আমাকে আর হাতে আলাদা করে টাকা দিতে। কিন্তু ওই যে টাকার বদলে তো নানানভাবে উপহার দেওয়া যায়, বিশেষ করে ঈদের দিনগুলোতে প্রিয়জনের জন্য একটু গান গেয়ে সেই উপহার কিন্তু আজকে আমরাও একটু পেতে চাই। আমি একটু বিশেষভাবে আজকের এই বিশেষ রাজকাহনটা শেষ করতে চাই। দেখি ভাই, যদি আপনি ছোট করে একটা দুইটা লাইন যদি আপাকে উদ্দেশ্য করে গান গান। এই মুখরিত জীবনের চলার বাকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত মরং করা মুখ শুরু তোলে আজও এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ শুরু তোলে আজও এই মনটি ঘিরে। থ্যাংক ইউ। বাহ, দারুণ একটা গান আমরা শুনেছি, এবং আসলে সেই ছোটবেলার স্মৃতিও হয়তো খানিকটা আমরা চেষ্টা করেছি আপনাদের জীবনের খানিকটা অদেখা যে গল্পগুলো আছে সেগুলো আমাদের দর্শকদেরকে আজকে শোনাতে। ঈদের দিনটাতে এই বিশেষ সময় আপনারা আপনাদের পরিবারের মতন করে ভেবে ডিবিসির পরিবারকে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপা, যদি ডিবিসির আমাদের আজকের দর্শকদের উদ্দেশ্যে আপনার ছোট করে কোনো ঈদের শুভেচ্ছা দেবার থাকে। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা বিশেষ সময়ে আমরা আছি, আমরা সকলে যার যার জায়গা থেকে যার যার দায়িত্বটা ওইভাবেই যেন পালন করি যে জীবনের প্রতিটা দিনই আমাদের সকলের জন্য আনন্দময় হয়, দেশ একটি ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আজকের এই বিশেষ দিনে সময় দিয়েছেন। আমরা ভীষণভাবে আনন্দ অনুভব করছি এবং আমাদের ঈদের আনন্দের মাত্রা নিঃসন্দেহে আপনাদের দুজনের উপস্থিতিতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ঈদের বিশেষ রাজকাহন থেকে বিদায় নিচ্ছে জিপি ইস্পাত নিবেদিত ঈদের এই বিশেষ রাজকাহনে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।